শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের তরফ থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনাবলী 16 খণ্ড থেকে সপ্তপদী উপন্যাসটি পড়ছি। পৃষ্ঠা 273, লেখা সপ্তপদী। পরের পৃষ্ঠা 274। ভূমিকা। 1356 সালে পুজোর আনন্দবাজারে সপ্তপদী প্রকাশিত হয়েছিল। আমার সাহিত্যকর্মের রীতি অনুযায়ী ফেলে রেখেছিলাম নতুন করে আবার লিখে বা আবশ্যকীয় মার্জনা করে সংশোধন করে বই হিসেবে বের করব। বিগত 15-16 বছর ধরে কবির সময় থেকে এই রীতি আমার নিয়ম ও নীতি হয়ে দাঁড়িয়েছে। আমার জীবনে ও শিক্ষায় এ শক্তি নেই। আমি জানি যে একবার লিখেই কোনো রচনাকে নিখুঁত দূরের কথা আমার সাধ্যমতো নিখুঁত করতে পারি, কিন্তু সপ্তপদীর সময়ে ঘটনার জটিলতায় তা সম্ভবপর হয়নি। যেমনটি ছিল তেমনটি ছেপে বইয়ের আকারে বের হয়েছিল। ইচ্ছে ছিল দ্বিতীয় সংস্করণের সময় সংশোধন ও মার্জনা করব, কিন্তু তাও সম্ভবপর হয়নি বইখানির চাহিদার জন্যে। 6 বৎসরে 8টি সংস্করণ হয়েছে। প্রকাশকেরা বিলম্ব করতে চাননি, আমাকেও সুযোগ দেননি। এবার জোর করে সুযোগ নিয়ে মোটামুটি সংশোধন ও মার্জনা করলাম, তাও সম্পূর্ণ হলো না। সংসারে অসহিষ্ণু উদ্গ্রীব মানুষের তাগিদে ভারতের জগন্নাথকেও অসম্পূর্ণ থাকতে হয়েছে। হয়তো জগন্নাথকে রূপ দেবার ক্ষমতার দৈন্য মানুষ ওই কাহিনী দিয়ে ঢেকেছে। আমার এই উক্তির মধ্যেও আমার অজ্ঞাত মনের সেই ভানই হয়তো প্রকাশ পেল। সে দৈন্য সবার কাছে স্বীকার করে তাদের কাছে হাত জোড় করাই ভালো। পরিশেষে সপ্তপদী রচনার ইতিহাস বা এই কাহিনীর আসল সত্য নিয়ে একটি নিবন্ধ, যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেটিও পরিশিষ্টে যোগ করে দিলাম। মূল নিবন্ধে কৃষ্ণেন্দুর কথাই আছে। রীনার চরিত্রও ঠিক কাল্পনিক নয়, সামান্য দেখা কয়েকবার কয়েকটা ঝলক মাত্র। সেটুকু সপ্তপদীর কথা বলবার সময় বলা উচিত, বিবেচনায় যোগ করে দিলাম। পৃষ্ঠা 275। 1. 6 ফুট লম্বা একটি মানুষ, হয়তো ইঞ্চি 2 বেশিই হবে। দৈর্ঘ্যের অনুপাতে মনে হয় দেহ যেন কিছু শীর্ণ, কিন্তু দুর্বল বা রোগজীর্ণ নয়। কালো রং, বাংলাদেশের কালো রং, মাজা কালো। প্রশস্ত ললাট, লম্বাটে মুখখানির মধ্যে বড় বড় দুটি বিষণ্ণ দৃষ্টি চোখ। বিষণ্ণতা ছাড়াও কিছু আছে যা দেখে মনে হয় লোকটির মন বাইরে থাকলে অনেক দূরে আছে, ভিতরে থাকলে অন্তরের গভীরতম গভীরে মগ্ন। পাগলা পাদ্রী, এই নামেই ব্যক্তিটি পরিচিত এই অঞ্চলে। অঞ্চলের লোকের দোষ নেই, এর চেয়ে ভালোভাবে লোকটির স্বরূপ ব্যক্ত করা বোধহয় যায় না। পরনে পাদ্রীর পোশাক, কিন্তু সে পোশাক গেরুয়ায় ছোপানো, যা ভারতবর্ষে বৈরাগ্য ধর্মের চিরন্তন প্রতীক। এ অঞ্চলের কোনো গির্জার সঙ্গেও সংশ্লিষ্ট নন, কোনো ধর্মও প্রচার করেন না, শুধু চিকিৎসা করে বেড়ান। পাগলা পাদ্রী খুব ভালো ডাক্তার। বাইসাইকেলে চেপে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে রোগী খুঁজে বেড়ান। পথের দুপাশের লোকদের জিজ্ঞাসা করেন, কি মহাশয়গণ, কেমন আছো গো সব? ভালো তো? সঙ্গে সঙ্গে মুখ ভরা মিষ্টি হাসি উপচে পড়ে। হ্যাঁ বাবা, ভালো আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভালো থাকো। মানুষ ভালো থাকলেই ভগবান ভালো থাকেন গো, জয় ভগবান বলেই এগুতে থাকেন। লম্বা মানুষের পা দুখানাই বেশি লম্বা। কথা বলার সময় বাইসাইকেল থেকে নামেন না, পা দুখানা প্যাডেল থেকে নামিয়ে দেন মাটির ওপর। চলবার সময় মাটি থেকে তুলে প্যাডেলে রেখে একটু ঝোঁক দিয়ে চাপ দেন, চলতে থাকে বাইসাইকেল। যে কোনো লোকের বাড়িতে কেউ অসুস্থ থাকলে সে পাগলা পাদ্রীর প্রতীক্ষাতে দাঁড়িয়েই থাকে।
কতক্ষণে কখন শোনা যাবে বাইসাইকেলের ঘণ্টি, কখন দেখা যাবে সাইকেলের ওপর গেরুয়া পোশাক পরা পাদ্রীকে। দেখলেই হাত তুলে আগে থেকেই বলে, বাবা সাহেব। 6 ফুট লম্বা মানুষটি বাইসাইকেল থেকে মাটির ওপর পা নামিয়ে দেন। নামতে হয় না। কি খবর? কার কি হলো? জ্বর। কার? আমার ছেলের। চলো দেখি কি হয়েছে। জ্বরটা কেমন, বাঁকা না সোজা? কি মনে লাগছে বলো দেখি। রোগী দেখেন, দেখে শুনে বাইসাইকেলের পেছনে বাঁধা ওষুধের বাক্স থেকে ওষুধ দেন, কিংবা বলেন ইনভার্টেড কমার মধ্যে, আমার ওখানে গিয়ে ওষুধটা নিয়ে এসো, ইনভার্টেড কমা ক্লোজ। না হে বলেন ইনভার্টেড কমার মধ্যে, ইটাবাবু দোকান থেকে আনতে হবে, আমার ভাড়ারে নাই, ইনভার্টেড কমা ক্লোজ লিখে দেন কাগজে। বাঁকুড়া জেলার মধ্য দিয়ে যে রাস্তাটা পুরীর পথ বলে খ্যাত, বিষ্ণুপুরের কোল ঘেঁষে মেদিনীপুর হয়ে চলে গেছে সমুদ্র তট পর্যন্ত, যার সঙ্গে এদিক ওদিক থেকে কয়েকটা রাস্তাই মিলেছে, তারই ধারে তার মিশন নয়, আশ্রম, শালবন আর গেরুয়া মাটির দেশ। মধ্যে মধ্যে পাহাড়িয়া নদী, বীরাবতী, শিলাবতী, দারুকেশ্বর, বীরাই, শিলাই, দ্বারকা, মধ্যে মধ্যে লালচে পাথর, নুড়ি ছড়ানো অনুর্বর প্রান্তর খানিকটা। এই ধরনের ভূ প্রকৃতি একটা ঢাল নামার মতো নেমে ছড়িয়ে এঁকে বেঁকে চলে গেছে। আবার এরই দুধারে বাংলার কোমল ভূমির প্রসার, সেখানে জনসমৃদ্ধ গ্রাম, শস্যক্ষেত্র। পৃষ্ঠা 276। উত্তর ও মধ্য ভারতের পার্বত্য ও অরণ্যভূমির রেশ উড়িষ্যা ও বিহারের প্রান্তভাগ থেকে বিচিত্র আঁকাবাঁকা ফালির মতো ছড়িয়ে পড়ে শেষ হয়েছে ক্রমশ। মেদিনীপুর থেকে বাঁকুড়া জেলার জঙ্গলমহলগুলি ইতিহাস বিখ্যাত। পাথুরে কাঁকুড়ে এই আঁকাবাঁকা শাল জঙ্গল অধ্যুষিত অঞ্চলগুলিতে যে গ্রামগুলি, সেগুলিতে প্রাচীন আমলে সেই মানুষদের বংশধরেরা বাস করে। বাউরি, বাগদি, মেটে, মাল, খয়রা, সাঁওতাল। এদেরই মধ্যে সামন্ত যুগে প্রধান হয়ে বসেছিল উত্তর ভারতের ছত্রীরা, সিংহ, রায় প্রভৃতিরা। কয়েকখানা গ্রামের পরে পরে এমনই এক একটি পরিবার আজ এক একটি বিবদমান গোষ্ঠীতে পরিণত হয়েছে। লেগেই আছে মামলা, মকদ্দমা, দেওয়ানি, ফৌজদারি। ঘোর কালো রঙের পিতচক্ষু, অভাব শীর্ণ, অর্ধনগ্ন মুখ মানুষগুলির মধ্যে উজ্জ্বল বর্ণ, দীর্ঘাকৃতি, উগ্র প্রকৃতির মানুষগুলি বিচিত্রভাবে মিশে রয়েছে। এক একটি ছত্রী বাড়ির নাম আজও রাজবাড়ি। এ রাজবাড়ির ভাঙা দেওয়াল, মাটির উঠান, জীর্ণ খড়ের চাল। রাজার পরনে ময়লা জীর্ণ কাপড়, খোলা গা, বসে বিড়ি খান অথবা হুঁকো টানেন। পরস্পরের সঙ্গে কর্কশ কণ্ঠে কটু ভাষায় কলহ করেন। রানী রাজকন্যা নিজেদের হাতেই রান্নাবান্না করেন, নিজেরাই কাঁখে বয়ে জল আনেন, ধান মেলে দেন পায়ে পায়ে। উঠান নিকোনো, বাসন মাজা, এসব এখনও ওই কালো রঙের মানুষদের বাড়ির মেয়েরা করে। পুরুষেরা জমি চষে, গরু চড়ায়, জঙ্গল থেকে কাঠ কাটে। কচ্চিৎ কদাচিৎ একাধ ঘর দলপতি বা লায়েক বাগদির বাস আজও আছে। দলপতি লায়েক এদের উপাধি। এরা এককালে ছত্রী সামন্তদের অধীনে ছিল যোদ্ধা সর্দার। সামন্তদের দেওয়া নিষ্কর জঙ্গলমহলে, জঙ্গলে ঘেরা গ্রামের মধ্যে আপনার জ্ঞাতি গোষ্ঠী এবং অনুচরদের নিয়ে মদ্যে, মাংসে, মোটা লাল চালের ভাতে, দুর্দান্ত সাহসে, শিকারে আর সন্ধ্যায় মাদলের সঙ্গে নাচে গানে জীবনযাপন করত। পাঠান মোগলের যুদ্ধের কাল থেকে এদের কথা আর প্রবাদ বা কাহিনী নয়, ইতিহাস। মোগলদের শেষ আমলে মারাঠা অভিযানের সময় এরা রীতিমতো লড়াই করেছে। বনে জঙ্গলে লুকিয়ে গাছের ওপর চড়ে তীর ছুঁড়েছে। রাত্রির অন্ধকারে পিছন থেকে এসে ছোঁ মেরেছে। তারা খেয়ে বাস বসতি ফেলে নিবিড় জঙ্গলে লুকিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কোম্পানির ফৌজের সঙ্গেও খণ্ডযুদ্ধ হয়েছে। সামন্ত রাজারা আনুগত্য স্বীকার করার পরও এই সর্দারেরা লড়াই করেছে। বাগদি সর্দার গোবর্ধন দলপতি যে লড়াই করেছিল,
কোম্পানির দপ্তরে তার বর্ণনা লিপিবদ্ধ করা আছে। গোবর্ধন দলপতি নিজের অধিকারের সীমানা রক্ষা করেই ক্ষান্ত থাকেনি, কোম্পানির সীমানা কেড়ে নিয়ে দখল করেছিল। তার বাইরে এসেও দিনে দুপুরে গ্রামের পর গ্রাম লুট করে জ্বালিয়ে গ্রামের রাস্তায় মানুষের মাথা কেটে টাঙিয়ে দিয়ে গিয়েছিল। এদেরই একাধ ঘরের দেখা আজও মেলে। সমতল ভূমি ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য নবশাক প্রধান গ্রামগুলি এদের থেকে একটু দূরে। ওসব গ্রামেও বাগদি বাউরি মেটে মাল আছে। তাদের চেহারা যেন কিছু আলাদা, রক্তের উত্তাপ ও ঘনত্বও বোধহয় তফাৎ আছে। শাল বনে ফুল ফোটার সঙ্গে সঙ্গে অরণ্য এদের আজও হাতছানি দিয়ে ডাকে। শালের সঙ্গে আছে পলাশ আর মহুয়া। পলাশ ফুলের গুঁড়ো দিয়ে আজও কাপড় রং করে এরা। পৃষ্ঠা 277। মহুয়া থেকে মদ চোলাই করে, মধ্যে মধ্যে আবগারি পুলিশ হানা দেয়, কিন্তু অধিকাংশ সময়ই ধরতে পারে না। বিস্তীর্ণ শালবনের মধ্যে কোথায় যে ঘাঁটি সে আবিষ্কার করা প্রায় অসম্ভব। ধরা কচ্চিৎ পড়ে, ধরা পড়ে জেল খাটে, কিন্তু সে ওদের কাছে বিশেষ কিছু না। মধ্যে মধ্যে শিকারে বের হয়, অবশ্য সাঁওতালের আয়ক্ষেত্রে বেশি, কিন্তু এরাও বের হয়ে পড়ে। ময়ূর, বনমোরগ, তিতির, খরগোশ, হরিণ, বড়া, ভাল্লুক মেরে পায় বিপুল উল্লাস। বিশেষ করে বড়া ভাল্লুকের উৎপাত হলে মেতে ওঠে এরা। কখনো কখনো বাঘও আসে, তার সঙ্গে লড়াই দেবার মতো সাহসের সে দুর্দান্তপনা আজ আর বোধহয় নেই। বাঘ এলে স্থানীয় বন্দুকওয়ালা শিকারীদের খবর দেয়। থানা মারফত বিষ্ণুপুর শহরে কর্তৃপক্ষের কাছেও খবর পাঠায়। প্রায় 200 বৎসর ধরে নিরন্তর শাসনে এবং সুকৌশল শাসনে এদের জীবনে প্রায় সব গর্বই প্রায় চলে গেছে, এবং সাহস, উল্লাস ও কিছুটা খর্ব হয়েছে। কারণ বড়া ভালুক মারবার সাহস থাকলেও বাঘ এলে তার সঙ্গে লড়াই করবার জন্য আজ টাঙ্গি, বল্লম, ধনুক, কাঁড় নিয়ে উন্মত্ত আনন্দে আর বেরিয়ে যেতে চায় না। শুধু রোগের হাতে আত্মসমর্পণে এদের ভয় নেই। রোগ হলে কপালে হাত দেয়, যা করে কপাল, ডাকে শুধু হে ভগবান। এদের মধ্যেই থাকেন এক পাগলা পাদ্রী। আজ কয়েক বছর আগে হঠাৎ এখানে আসেন, এসে থেকে গেছেন। এসেছিলেন যেবার, সেবার এখানে অনাবৃষ্টিতে জল ছিল না, শস্য ছিল না, দুর্ভিক্ষ হয়েছিল, তার ওপর হয়েছিল মহামারীর প্রাদুর্ভাব। এখানকার মিশনারি সাহেবেরা কাগজে দয়ালু পরহিতব্রতী চিকিৎসকের সাহায্য চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। তারই উত্তরে তিনি একদিন একটা ব্যাগ আর বিছানা 2 হাতে নিজেই বয়ে এনে হাজির হয়েছে, এবং থেকেই গেছেন সেই অবধি। লোকে বিশ্বাস করে ভগবান পাঠিয়েছেন। শালবনের ধারে লাল মাটির ওপর একখানি ছোট গ্রাম, পাশ দিয়েই চলে গেছে পুরীর পাকা সড়ক। মাইলখানেক উত্তর পশ্চিমে মোড়ার গ্রামে ওয়েসলিয়ান চার্চের দোতলা বাড়িটা। নিতান্তই ছোট, নগণ্য একখানি গ্রাম। শালবন এখানটায় বিশীর্ণ এবং বিক্ষিপ্ত। গ্রামখানারও বাইরে শালবন যেখান থেকে জমাট বেঁধেছে সেইখানে ছোট একখানি বাংলো বাড়ি, খানতিনেক ঘর, এইটাই তার আস্তানা। সঙ্গীর মধ্যে কয়েকটা পাখি, 2টি গরু এবং একটি দম্পতি, জোসেফ আর সিন্ধু। জোসেফরা অনেক কাল আগে খ্রিস্টান হয়েছে, জোসেফ লাল সিং। সিন্ধু মাঝিদের মেয়ে, সে খ্রিস্টান নয়, বিবাহও ওদের হয়নি। দুজনে দুজনকে ভালোবেসে ঘরবাড়ি, আত্মীয় স্বজন, সমাজ থেকে চলে এসেছে, আশ্রয় নিয়েছে পাগলা পাদ্রির কাছে। জোসেফ খানিকটা ইংরেজি জানে, পাগলা পাদ্রি তাকে কম্পাউন্ডারি শিখিয়েছেন। সে কম্পাউন্ডারি করে আর ছেলেদের পাঠশালায় পণ্ডিতি করে। সিন্ধু পাখিগুলির পরিচর্যা করে এবং বাংলোরও গৃহিণী সে, রান্নাবান্না ভাড়া তারই হাতে। আরও একটি সাঁওতাল মেয়ে আছে, নাম ঝুমকি মেঝান, 25-26 বছরের আশ্চর্য স্বাস্থ্যবতী মেয়ে। এমন সরল দীর্ঘাঙ্গী মেয়ে সচরাচর চোখে পড়ে না। পাগলা পাদ্রি ওকে অনেক কষ্টে রক্ষা করেছেন মৃত্যুর মুখ থেকে। ঝুমকির বিয়ে হয়েছিল 3 বার, 3 স্বামী অল্প দিনের মধ্যে মারা যায়। তারপর সকলের সন্দেহ হয় ঝুমকি ডাইনি। সাঁওতালদের সমাজপত্রীরা মৃত্যুদণ্ড দিয়েছিল ওকে। পাগলা পাদ্রি খবর পেয়ে বাইসাইকেল চড়ে ঝড়ের বেগে সেখানে গিয়ে
অনেক কষ্টে ওকে উদ্ধার করে এনেছেন। ওই গ্রামের সাঁওতাল কর্তাকে তিনি চিকিৎসা করে বাঁচিয়েছিলেন। পৃষ্ঠা 278। আরও অনেকেরই চিকিৎসা করেছেন। পাগলা পাদ্রির কথা তারা ঠেলতে পারেনি। পাগলা পাদ্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো ঝুমকি কোনো সাঁওতাল গ্রামে যাবে না, সে তার বাড়িতে থাকবে, গরুর সেবা করবে, গাছপালা লাগাবে। উকে কেরেস্তান করবি না তো বাবা সাহেব? না। তারপরে হেসে বলেছেন, আমি কি কিরিস্তানি মাঝি? বৃদ্ধ সাঁওতাল সর্দার বলেছিল, কে জানে, ই বলে তু কিরিস্তানি বটিস, আবার কিরিস্তানিরা বলে কিরিস্তানি লয়, তোর জাতি নাইক, তুই জানিস তু কি বটিস? পাগলা পাদ্রি হাহা করে হেসেছিলেন। তারপরে বলেছিলেন, উরা বলে মাঝি, জাত আমার নাই, তবে মানুষ তো বটি, তুইও মানুষ, আমিও মানুষ, ওই মেয়েটাও মানুষ। তু মানুষ বটে, উ লয়, উ ডাইনি বটে, ইনভার্টেড কমার মধ্যে। আমি তো চিকিৎসা করে তোর এত বড় ভূতে পাওয়া ব্যামোটা সারালাম, তু বল, উকেও আমি ডাইনি থেকে সারাবো রে, লারবি। তবে তু বলছিস লিয়ে যাবি, লিয়ে যা। সেই অবধি ঝুমকিও থাকে এখানে, গরুর সেবা করে, বাংলোতে গাছপালা লাগায়, রাস্তায় ঘাটে বাংলোর সীমানার বাইরে কদাচিৎ বের হয়। সাঁওতাল পুরুষ মেয়ের সঙ্গে দেখা হলে ছুটে গিয়ে লুকোয় যেখানেই হোক। তারা যদি আবার বলে সে তাদের খেয়েছে, পাগলা পাদ্রির ঘরেই হয়তো ঢুকে পড়ে। পাগল মানুষটি চোখ বন্ধ করে ঝোলা ডেক চেয়ারে বসে থাকে, কি ভাবে। সন্তর্পিত পদক্ষেপে শব্দ কানে আসতেই প্রশ্ন করে, কে? ফিসফিস করে শঙ্কিত ভঙ্গিতে সে অন্ধকার কোপ থেকে বা আলমারির পাশ থেকে উত্তর দেয়, ম্যান ইয়াং বাবা সাহেব, ঝুমকি। বাবা সাহেব মুখ তুলে তার দিকে তাকান। কৃষ্ণাঙ্গী অরণ্য নারী সাদা জলজল চোখের দিকে তাকিয়ে স্বচ্ছ জলতলে নাড়া খাওয়া শ্যাওলার দলের মতো ওই দৃষ্টির মধ্যে ওর ভয় কাঁপা অন্তরকে দেখতে পান। প্রশ্ন করেন, ভয় পেয়েছিস? বাইরে মাঝিরা এসেছে বুঝি? সে তার দীর্ঘ সরল হাতখানি অন্য একদিকে বাড়িয়ে দেখিয়ে দিয়ে বলে, আনপরম, অর্থাৎ না না, এইদিকে এইদিকে। বাইরে আসেনি, ওইদিকে তারা যাচ্ছে। বাবা সাহেব অভয় দিয়ে বাইরে আসেন। যারা যায় তাদের সঙ্গে ডেকে আলাপ করেন তাদেরই ভাষায়, অনর্গল বলে যান। সাধারণত এই জেলার চলিত বাংলাতেই কথা বলেন। কেউ বুঝতে পারে না যে তিনি এখানকার লোক নন। তারা কেউ কেউ প্রশ্ন করে, হ্যাঁ বাবা সাহেব, আমাদের কথাবার্তা বাকবাচালি এমন করে কি করে শিখলেন গো আপনি? সাহেব প্রসন্ন প্রাণ খোলা হাসিতে উতলা বাতাসে শালগাছের মতো দুলে ওঠেন। বলেন, তুমাদিগকে জি ভালোবাসিলাম হে, সেই মন্তরে শিখে নিলম তারপরে আবার বলেন, ইনভার্টেড কমার মধ্যে, তুমি বল কেনে, যাকে তুমি ভালোবাসো তার মুখটি দেখে তুমি তার পরাণের সুখ দুঃখটি বুঝতে পারো কি না? পারো তো? ভালোবাসলে পরাণের কথাটি মুখ দেখে বোঝা যায়, আর মুখের কথা কানে শুনে শিখা যাবে। ইটা আর বেশি কথা কি হে? নাকি? তুমিই বলো না হে মহাশয়। পৃষ্ঠা 279। একেবারে স্বর উচ্চারণ সব যেন এক তারে বাঁধা। প্রশ্নকর্তার মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। তার সারা অন্তর উপলব্ধিতে আপ্লুত হয়ে যায়। আপন মনেই সে ঘাড় নেড়ে সায় দেয়, ঠিক কথা, ঠিক কথা, তবে তার ইংরেজি শুনে ভদ্র সমাজের অনেকে সন্দেহ করেন, হয়তো লোকটির কয়েক পুরুষ ধরেই ইংরেজি ভাষা বলে আসছে, হয়তো কয়েক পুরুষ ধরেই খ্রিস্টান, হয়তো বা মাদ্রাজি, কারণ নাম রেভারেন্ড কৃষ্ণস্বামী। চেহারাতেও দক্ষিণের মানুষের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। 6 ফুট লম্বা, মোটা মোটা হাড়, মেদবর্জিত দেহ, কালো মাজা রং, ঘন কালো মোটা ধরনের চুল, দক্ষিণের লোকেদের মতোই বড় বড় চোখ। দৃষ্টি কিন্তু বড় বিচিত্র, বলতে হয় আশ্চর্য, অপার্থিব, বিষণ্ণ অথচ প্রসন্ন, বর্ষণ ক্ষান্ত, স্বল্প মেঘাবৃত, শান্ত স্নিগ্ধ আকাশের মতো। ভিতরে নীলাভা মেঘের পাতলা আবরণ ভেদ করে বেরিয়ে আসার মতোই লাগে মানুষটির হাসি। ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁফের আবরণের মধ্য থেকে যখন সুগঠিত দাঁতগুলি বেরিয়ে পড়ে হাসির প্রসন্নতায়, তখন আশেপাশের মানুষগুলির মনের ভিতরটাতেও যেন সেই প্রসন্নতার ছটা গিয়ে ছড়িয়ে পড়ে।